রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সিরিয়ার ইদলিব প্রদেশের আবু আল দুহুর সামরিক বিমানবন্দরে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে শুধু সামরিক অবকাঠামোয় আঘাত হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে এই হামলার মাধ্যমে সিরিয়ার নতুন নেতৃত্ব এবং তাদের ঘনিষ্ঠ মিত্র তুরস্ককে স্পষ্ট বার্তা দিয়েছে ইসরায়েল। হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পর সিরিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্র তীব্র প্রতিক্রিয়া জানায়। মার্কিন সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক হামলাটিকে অপ্রয়োজনীয় উত্তেজনা বলে মন্তব্য করে ইসরায়েল, সিরিয়া ও তুরস্কের মধ্যে সংঘাত এড়াতে সমন্বয় ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলেন। দামেস্ক একে অন্যায় সামরিক আগ্রাসন হিসেবে অভিহিত করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, আলেপ্পোর কাছে একটি বিমান ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের মাধ্যমে সিরিয়া পূর্ব নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার সীমা লঙ্ঘনের পথে যাচ্ছিল। ইসরায়েলের ভাষ্য, সিরিয়ার সামরিক সক্ষমতার পুনর্গঠন তাদের জন্য একটি রেড লাইন। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ার বিমান প্রতিরক্ষা, রাডার, ক্ষেপণাস্ত্র ও অস্ত্রভান্ডার সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, প্রথম 48 ঘণ্টাতেই সিরিয়ার 70 থেকে 80% কৌশলগত সামরিক সক্ষমতা ধ্বংস করা হয়েছিল। বিশ্লেষকদের মতে, তুরস্কের সামরিক সহায়তায় সিরিয়ার একটি শক্তিশালী ও সংগঠিত সেনাবাহিনী গড়ে উঠলে ইসরায়েলের সামরিক স্বাধীনতা সীমিত হতে পারে। একই সঙ্গে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির পর আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়েও উদ্বিগ্ন ইসরায়েল। জাতিসংঘের বিরুদ্ধে ইসরায়েলের দীর্ঘদিনের ক্ষোভ এবার প্রতিষ্ঠানটিকে পুরোপুরি দুর্বল বা বিলুপ্ত করার প্রচারে রূপ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। 2024 সালের মে মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে তৎকালীন ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ নিয়ে ভোটের আগে জাতিসংঘ সনদের একটি প্রতিলিপি ছোট বৈদ্যুতিক শ্রেডারে কেটে প্রতীকী প্রতিবাদ করেছিলেন। পরে 143-9 ভোটে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ বিবেচনার প্রস্তাব পাশ হয়। এরপর এরদান সহ ইসরায়েলি মহলের একটি অংশ যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ থেকে সরে আসার জন্য চাপ দেওয়ার উদ্যোগ নেয়। ইসরায়েলি সংবাদপত্র হারেটজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডানপন্থী থিঙ্ক ট্যাঙ্ক মিসগাভ ইনস্টিটিউট এ লক্ষ্যেই যুক্তরাষ্ট্রের একটি বড় লবিং প্রতিষ্ঠানকে নিয়োগ করেছে। মিসগাভের বর্তমান প্রধান মেইর বেন শাবাদ, যিনি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান। প্রতিষ্ঠানটির জন্য প্রস্তুত করা প্রতিবেদনের সহলেখক ছিলেন এরদান। প্রতিবেদনের শিরোনাম ফ্রম ইউএন ব্যুরোক্রেসি টু আমেরিকান গ্লোবাল লিডারশিপ, যেখানে জাতিসংঘকে আমেরিকার স্বার্থ বিরোধী, অতিরিক্ত আমলাতান্ত্রিক এবং চীন সহ প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর পক্ষে কার্যকর একটি প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বিশেষভাবে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের দ্বৈত মানদণ্ড ও বিভিন্ন সংস্থার সমালোচনার কথা বলা হয়েছে। একই সঙ্গে আনরুয়াকেও কঠোরভাবে আক্রমণ করা হয়েছে এবং সংস্থাটিকে সংঘাত দীর্ঘায়নের জন্য দায়ী করা হয়েছে। ইসরায়েল 2024 সালে আনরুয়ার কার্যক্রম নিষিদ্ধের আইন পাশ করে। পরবর্তীতে জাতিসংঘের তদন্তে ইসরায়েলের কিছু অভিযোগের ভিত্তিতে কয়েকজন কর্মীকে বরখাস্ত করা হলেও সংস্থাটির বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সমানভাবে প্রমাণিত হয়নি। ফলে জাতিসংঘ বিরোধী প্রচেষ্টা মধ্যপ্রাচ্যের সংঘাতের পাশাপাশি আন্তর্জাতিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও নতুন বিতর্ক তৈরি করেছে। গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী বা ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স ISF এর জন্য $206 মিলিয়ন বেশি অর্থ দেওয়ার কথা কংগ্রেসকে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এটি গাজা পুনর্গঠন ও শান্তিরক্ষা পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রথম বড় ধরনের সরাসরি অর্থায়ন। 30 জুলাইয়ের দুটি নোটিসে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ISF এর সরঞ্জাম, অবকাঠামো, যানবাহন ও পরিচালন ব্যয়ের জন্য $200 মিলিয়ন দেওয়া হবে। পাশাপাশি প্রায় $6.3 মিলিয়ন ব্যয়ে নেপালের জন্য বরাদ্দ করা 9টি সাঁজোয়া যান পুনঃব্যবহার করে শান্তিরক্ষা বাহিনীকে দেয়া হবে। প্রাথমিকভাবে আলবেনিয়া ও কসোভো এসব যান পাবে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে গেলে ISF নিরাপত্তা নিশ্চিত করবে, হামাসের নিরস্ত্রীকরণে সহায়তা করবে, মানবিক ত্রাণ ও পুনর্গঠন সামগ্রী সরবরাহ নিরাপদ করবে এবং নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেবে। তবে বাহিনীতে কোন কোন দেশ অংশ নেবে তা এখনও চূড়ান্ত হয়নি। ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া এখন পর্যন্ত সেনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মিশর ও জর্ডান ফিলিস্তিনি পুলিশ প্রশিক্ষণে সহায়তার কথা জানিয়েছে। তবে শান্তি পরিকল্পনা কার্যত অচল অবস্থায় রয়েছে। হামাস বলছে, ইসরায়েলকে আগে হামলা বন্ধ ও সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহারে রাজি নন।
ট্রাম্পের দূত জ্যারেড কুশনার সম্প্রতি হামাস ও ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠক করলেও বড় কোনো অগ্রগতি হয়নি। এদিকে গাজার পুনর্গঠনের জন্য সদস্য দেশগুলো $17 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এর সামান্য অংশই এখন পর্যন্ত পাওয়া গেছে। মার্কিন অর্থায়নকে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়তার গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে। তবে গাজায় শান্তিরক্ষা বাহিনী কবে মোতায়েন হবে এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির পূর্ণ পুনর্গঠন কবে শুরু হবে তা এখনও অনিশ্চিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরানের অর্থনীতিকে লক্ষ্য করে সবচেয়ে চূর্ণকারী অর্থনৈতিক অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য বা কোনো ধরনের আর্থিক সহযোগিতা করা দেশগুলোকেও কঠোর অর্থনৈতিক শাস্তির হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প সতর্ক করে বলেন, কোনো দেশের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর বা সরকারি সংস্থা ইরানকে সামান্যতম সহায়তাও দিলে সেই দেশকে ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে। তবে কি ধরনের শাস্তি দেওয়া হবে তা তিনি নির্দিষ্ট করেননি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের ঘোষণাকে পুরনো ও ব্যর্থ নীতির ধারাবাহিকতা বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, ইকোনমিক ডি-ডে আসলে যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থনৈতিক সংকট, অভূতপূর্ব ঋণ ও সুদের ব্যয় থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তার মতে, ব্যর্থ নীতিতে জোর দিলে যুক্তরাষ্ট্র আরও পরাজয় ও ইরানিদের আরও বিরোধিতার মুখে পড়বে। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, ইরানকে এমন অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখে ফেলা হবে যা বিশ্ব আগে কখনো দেখেনি। এদিকে যুদ্ধ প্রায় 6 মাসে গড়ালেও কূটনৈতিক সমাধানের স্পষ্ট পথ দেখা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্র হামলা কিছুটা কমলেও ইরান হরমুজ প্রণালীতে কার্যত নৌ অবরোধ বজায় রেখেছে। প্রণালী পুনরায় খুলতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির আলোচনা ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। যদিও সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদানের খবর পাওয়া গেছে, ট্রাম্প মঙ্গলবার দাবি করেন আলোচনা বন্ধ রয়েছে। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালীকে ভবিষ্যতে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে উল্লেখ করে উত্তেজনা আরও বাড়িয়ে দেন। নভেম্বরের মার্কিন নির্বাচন সামনে থাকায় যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও ক্রমেই বাড়ছে। গাজায় ত্রাণকর্মীদের উপর ইসরায়েলি বিমান হামলায় অস্ট্রেলীয় নাগরিক জমি ফ্রাঙ্ককম সহ 7 জন নিহত হওয়ার ঘটনায় ফৌজদারি তদন্ত না করার ইসরায়েলি সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে অস্ট্রেলিয়া। পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বৃহস্পতিবার বলেন, ইসরায়েলের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ক্যানবেরায় ইসরায়েলি রাষ্ট্রদূত হিলেল নিউম্যানের সঙ্গে বৈঠকের পর ওং জানান, অস্ট্রেলিয়া তাকে তলব করেছে এবং ইসরায়েলি সরকারের কাছে নিজেদের অবস্থান সরাসরি তুলে ধরতে তেল আবিবে নিযুক্ত অস্ট্রেলীয় রাষ্ট্রদূতকেও নির্দেশ দেওয়া হয়েছে। ওং বলেন, এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়া যে ধরনের জবাবদিহি প্রত্যাশা করে তার থেকে অনেক দূরে। ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার জানায়, 2024 সালের 1 এপ্রিল গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ত্রাণবাহী বহরে হামলার ঘটনায় ফৌজদারি তদন্ত শুরুর মতো যথেষ্ট ভিত্তি তারা খুঁজে পায়নি। ওই হামলায় 43 বছর বয়সী ফ্রাঙ্ককম সহ অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিকরা নিহত হন। ইসরায়েল আগে ঘটনাটিকে গুরুতর ভুল হিসেবে বর্ণনা করে 2 কর্মকর্তাকে বরখাস্ত করেছিল। তবে অস্ট্রেলিয়ার 2024 সালের সরকারি তদন্তে ইসরায়েলি সামরিক বাহিনীর গুরুতর ব্যর্থতা, যোগাযোগ ও সমন্বয় ঘাটতি এবং পরিস্থিতি সম্পর্কে দুর্বল সচেতনতার কথা উঠে আসে। তদন্তে বলা হয়, 3টি গাড়ি প্রায় 2 মিনিটের ব্যবধানে হামলার শিকার হয়। ওং বলেন, অস্ট্রেলিয়া এখন পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছে। ক্যানবেরা দীর্ঘদিন ধরে গাজায় বেসামরিক ও ত্রাণকর্মীদের সুরক্ষা এবং হামলার ঘটনায় স্বচ্ছ ও পূর্ণাঙ্গ জবাবদিহির দাবি জানিয়ে আসছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদে সামরিক তৎপরতার মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিস্থিতি এখন বড় ধরনের প্রশ্ন জন্ম দিয়েছে। প্রায় 9 মাস ধরে সমুদ্রে থাকা এই বিমানবাহী রণতরীর নাবিকদের মধ্যে মানসিক চাপ, ক্লান্তি ও মনোবল কমে যাওয়ার অভিযোগ সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনকি কয়েকজন নাবিকের আত্মহত্যার চিন্তা এবং জাহাজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টার কথাও উঠে এসেছে। পরিবারগুলোর অভিযোগ, দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে খাবারের সংকট, নষ্ট টয়লেট ও শাওয়ার, স্বাস্থ্য ঝুঁকি এবং প্রয়োজনীয় সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন 2025 সালের 21 নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে। এশিয়া প্যাসিফিক ও মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী মোতায়েনের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান ও পারস্য উপসাগরে অবরোধ কার্যক্রমের কারণে এর দায়িত্ব বারবার বাড়ানো হয়। এই সময় জাহাজটি মাত্র একবার গুয়ামে একদিনের জন্য বন্দরে থেমেছে। একটি বিশাল পারমাণবিক চালিত বিমানবাহী রণতরীর জন্য এত দীর্ঘ সময় প্রায় বিরতিহীনভাবে সমুদ্রে থাকা বিশেষজ্ঞদের কাছে উদ্বেগের বিষয়।
মার্কিন নৌবাহিনীর 11টি সক্রিয় বিমানবাহী রণতরীর মধ্যে আব্রাহাম লিঙ্কনের পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠার পর রোববার ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জাহাজটি পরিদর্শন করেন। তিনি নাবিকদের প্রশংসা করে বলেন, দীর্ঘ সময় সমুদ্রে থাকা সবার জন্য নয় এবং প্রত্যেক মানুষ চাপকে ভিন্নভাবে মোকাবেলা করে। তবে তিনি দাবি করেন, নৌবাহিনীর অন্যান্য বিমানবাহী রণতরীর তুলনায় লিঙ্কনে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার হার সবচেয়ে কম। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এসব প্রতিবেদনকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত বলে উড়িয়ে দেওয়ার রাজনৈতিক বিতর্ক আরও বাড়ে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের কয়েকজন আইন প্রণেতা বিষয়টি নিয়ে জবাবদিহি দাবি করেছেন। সিনেটর রিচার্ড ব্লুমেনথাল অভিযোগ করেছেন, মানসিক স্বাস্থ্য অবনতির পাশাপাশি মৌলিক সরবরাহ, পানির মান, নিরাপত্তা পরিস্থিতি, ডাক ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। তার মতে প্রশ্নটি শুধু একটি জাহাজের নয়, বরং যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বর্তমানে উচ্চমাত্রার সামরিক চাপ কতদিন ধরে সামলাতে পারবে সেটি বড় বিষয়। অবশ্য দীর্ঘমেয়াদী বিমানবাহী রণতরী মোতায়েন মার্কিন নৌবাহিনীর জন্য নতুন কিছু নয়। ভিয়েতনাম যুদ্ধের সময় ইউএসএস মিডওয়ে প্রায় 332 দিন, ইউএসএস কোরাল সি 329 দিন এবং ইউএসএস সারাটোগা 308 দিন পর্যন্ত মোতায়েন ছিল। তবে এসব অভিযানে তীব্র বিমান হামলা ও যুদ্ধের চাপ নাবিকদের পাশাপাশি জাহাজের অপারেশনাল সক্ষমতার উপরও বড় চাপ সৃষ্টি করেছিল। সাম্প্রতিক সময়েও দীর্ঘ মোতায়েনের নজির রয়েছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের প্রায় 326 দিনের মিশন ভিয়েতনাম যুদ্ধের পর অন্যতম দীর্ঘ মোতায়েন হিসেবে বিবেচিত হচ্ছে। এই মিশনে ভূমধ্য সাগর, লোহিত সাগর, আরব সাগর এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজটিকে একাধিকবার দায়িত্ব পরিবর্তন করতে হয়েছে। দীর্ঘ অভিযানের সময় প্রযুক্তিগত সমস্যাও দেখা দেয়, যার মধ্যে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনাও ছিল। অন্য দেশের বিমানবাহী রণতরীগুলোর মোতায়েনের সঙ্গে তুলনা করলে যুক্তরাষ্ট্রের সক্ষমতা অবশ্য অনেক বেশি। রাশিয়ার অ্যাডমিরাল কুজনেতসভ 2016 সালে সিরিয়ার উপকূলে মাত্র 5 মাসের মিশনে অংশ নেয়, কিন্তু সেই অভিযানে প্রযুক্তিগত ত্রুটি ও যুদ্ধ বিমান হারানোর ঘটনা ঘটে। যুক্তরাজ্যের HMS কুইন এলিজাবেথ 2021 সালে প্রায় 7 মাসের মোতায়েন সম্পন্ন করে। সেখানেও যান্ত্রিক ও কৌশলগত সমস্যার খবর পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে বিমানবাহী রণতরী দীর্ঘদিন সমুদ্রে থাকার জন্য তৈরি হলেও এর অর্থ এই নয় যে অনির্দিষ্টকাল বন্দরের বাইরে থেকে সর্বোচ্চ মাত্রার অপারেশন চালানো সম্ভব। অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা হারলান উলম্যানের ভাষায়, অত্যাধুনিক যুদ্ধজাহাজে এমন অনেক রক্ষণাবেক্ষণ প্রয়োজন যা সমুদ্রে থাকা অবস্থায় করা যায় না। বিশেষ করে পারমাণবিক চালিত ক্যারিয়ার ও এর জটিল অস্ত্র ব্যবস্থার জন্য নিয়মিত বন্দরে গিয়ে পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় বন্দরের বাইরে থাকার ফলে ধীরে ধীরে জাহাজের প্রস্তুতি ও সক্ষমতা কমতে পারে। যান্ত্রিক ত্রুটির পাশাপাশি ক্রুদের ক্লান্তি, মনোবলহীনতা এবং মানসিক স্বাস্থ্যের অবনতি অপারেশনাল ঝুঁকি বাড়ায়। ফলে একটি বিমানবাহী রণতরী যত বেশি সময় নিরবিচ্ছিন্নভাবে মোতায়েন থাকে, তত বেশি প্রয়োজন হয়ে পড়ে রক্ষণাবেক্ষণ, বিশ্রাম এবং ক্রু পরিবর্তনের। আরেকটি বড় প্রশ্ন হলো, আধুনিক ক্ষেপণাস্ত্র ড্রোনের যুগে বিশাল বিমানবাহী রণতরী কতটা নিরাপদ? লোহিত সাগরে হুথিদের হামলা দেখিয়েছে ছোট বা অপেক্ষাকৃত দুর্বল সশস্ত্র গোষ্ঠীও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে বড় যুদ্ধ জাহাজের ওপর চাপ তৈরি করতে পারে। ইরানের ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকি রয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জেরাল্ড ফোর্ডকে ইরানের উপকূল থেকে কয়েকশো মাইল দূরে সরে যেতে হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে তারা বিমান হামলা পরিচালনার কার্যকারিতাও কিছুটা সীমিত হয়। সব মিলিয়ে আব্রাহাম লিঙ্কনের বর্তমান পরিস্থিতি শুধু একটি যুদ্ধজাহাজের ক্রুদের ক্লান্তির গল্প নয়, এটি যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল, নৌবাহিনীর সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার সীমাবদ্ধতার প্রতিফলন। লিঙ্কনের দায়িত্ব শেষ করতে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে প্রশান্ত মহাসাগরীয় অবস্থান থেকে সরিয়ে উপসাগরে পাঠানোর সিদ্ধান্ত দেখিয়ে দিচ্ছে যে যুক্তরাষ্ট্রকে এখন তার সীমিত ক্যারিয়ার শক্তির উপর ক্রমবর্ধমান চাপ সামলাতে হচ্ছে। অতএব দীর্ঘমেয়াদে মোতায়েনের আসল চ্যালেঞ্জ শুধু একটি ক্যারিয়ারকে সমুদ্রে রাখা নয়, বরং একই সঙ্গে জাহাজের প্রযুক্তিগত সক্ষমতা, নাবিকদের শারীরিক ও মানসিক সুস্থতা এবং যুদ্ধ ক্ষমতা ধরে রাখা। আব্রাহাম লিঙ্কনের সংকট তাই ওয়াশিংটনের জন্য একটি সতর্কবার্তা। সামরিক উপস্থিতি যত দীর্ঘ হবে, তার মানবিক ও অপারেশনাল মূল্য তত বেশি বাড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার সাম্প্রতিক যোগাযোগের জবাব দিয়েছেন। ট্রাম্পের এই বক্তব্যের মধ্য দিয়ে ওয়াশিংটন ও পিয়ংইয়ং এর মধ্যে আবারও সম্ভাব্য কূটনৈতিক যোগাযোগের ইঙ্গিত পাওয়া গেছে। তবে দুই নেতার মধ্যে ঠিক কী ধরনের আলোচনা হয়েছে বা তা কোন পর্যায়ে রয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তিনি শুধু বলেছেন, পরিস্থিতি খুবই ইতিবাচক। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, কিম তার সঙ্গে যোগাযোগ করেছেন। সাংবাদিকরা
জানতে চান, ক্ষমতায় ফেরার পর কিম তার সঙ্গে কথা বলার অনুরোধে কেন সাড়া দেননি। জবাবে ট্রাম্প বলেন, আপনি কিভাবে জানেন যে তিনি সাড়া দেননি? পরে সরাসরি প্রশ্ন করা হলে তিনি নিশ্চিত করেন কিম জবাব দিয়েছেন। ট্রাম্প বলেন, কিম জং উনের সঙ্গে তার সম্পর্ক পরিস্থিতিকে আরও নিরাপদ করে তুলেছে। উত্তর কোরিয়ার নেতার প্রশংসা করে তিনি বলেন, কিম সবসময় তার প্রতি সম্মান দেখিয়েছেন এবং দুজনই একে অপরকে বোঝেন। প্রথম মেয়াদে ট্রাম্প ও কিমের মধ্যে 3 দফা বৈঠক হয়েছিল। 2018 সালে সিঙ্গাপুরে তাদের প্রথম ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ভিয়েতনামের হ্যানয় এবং উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী পানমুনজমেও তাদের সাক্ষাৎ হয়। তবে দ্বিতীয় মেয়াদে এখনও তাদের মুখোমুখি বৈঠক হয়নি। কিমের সঙ্গে যোগাযোগের সম্ভাবনার পাশাপাশি ট্রাম্প দক্ষিণ কোরিয়ার উপরও প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। তার অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে সিওল যথেষ্ট সহযোগিতা করছে না। ট্রাম্পের দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ঠেকাতেই এই যুদ্ধ পরিচালিত হচ্ছে। রোববার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প ঘোষণা করেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কিছু যৌথ সামরিক মহড়া কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এসব মহড়াকে তিনি অপ্রয়োজনীয় ও শত্রুতাপূর্ণ বলে মন্তব্য করেন। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতার বিষয়টিও প্রশ্নের মুখে তোলেন। ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়ায় প্রায় 39,000 মার্কিন সেনা রয়েছে এবং তারা দেশটিকে কিম জং উনের হুমকি থেকে রক্ষা করছে। অথচ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দক্ষিণ কোরিয়া সহযোগিতা করছে না। বিষয়টি তার কাছে অস্বাভাবিক। তিনি আরও বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার সহায়তা পায় কিন্তু প্রয়োজনের সময় ওয়াশিংটনের পাশে দাঁড়ায় না, তাদের সবাইকে রক্ষা করা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে পড়ছে। তবে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সামরিক মহড়া পরিকল্পনা অনুযায়ী শুরু হয়েছে। সিওলের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, মহড়া নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রয়েছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা আশা করেছেন, ট্রাম্প ও কিমের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক আবারও দুই দেশের মধ্যে আলোচনার পথ খুলে দিতে পারে। উত্তর কোরিয়া এখনও ট্রাম্পের সর্বশেষ বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দীর্ঘদিন ধরেই পিয়ংইয়ং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি হিসেবে দেখে আসছে। সম্প্রতি উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। শুক্রবার দেশটি সতর্ক করে বলেছে, সামরিক মহড়ার জবাবে তারা আরও শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে। এদিকে ট্রাম্পের সামরিক মহড়া কমানোর সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও সমালোচনা শুরু হয়েছে। সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর জ্যাক রিড অভিযোগ করেছেন, ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের মিত্ররা দুর্বল অবস্থানে পড়তে পারে। তার মতে, চীন ও রাশিয়া পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র কত সহজে তার দীর্ঘদিনের মিত্রদের নিরাপত্তা প্রতিশ্রুতি থেকে সরে যেতে পারে। আলচি ফ্রিডম শিল্ড নামে 11 দিনের এই সামরিক মহড়ার মূল উদ্দেশ্য হল উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য মার্কিন ও দক্ষিণ কোরীয় বাহিনীকে প্রস্তুত রাখা। এবারের মহড়ায় রাশিয়ার ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া উত্তর কোরীয় সেনাদের অভিজ্ঞতাকেও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন। ট্রাম্পের প্রথম মেয়াদেও যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। 2018 সালে কিমের সঙ্গে সিঙ্গাপুরের বৈঠকের পর ট্রাম্প এসব মহড়াকে উস্কানিমূলক আখ্যা দিয়ে সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় 28,500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। 1950 থেকে 53 সালের কোরীয় যুদ্ধের পর থেকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসাবে এই মার্কিন সামরিক উপস্থিতি বজায় রাখা হয়েছে। যুদ্ধ শেষ হলেও শান্তি চুক্তি হয়নি, কার্যত যুদ্ধবিরতির মাধ্যমেই সংঘাত থেমে আছে। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ন্যাটো মিত্রদের নিয়েও ট্রাম্পের সমালোচনা ওয়াশিংটনের প্রচলিত জোট নীতি থেকে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একমাত্র সক্রিয় বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দায়িত্ব আংশিকভাবে নেয়ার জন্য এই পুনর্বিন্যাস করা হচ্ছে। ফলে পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি সবকিছু মিলিয়ে নতুন কৌশলগত সমীকরণ তৈরি হচ্ছে। ট্রাম্প কিমের সম্ভাব্য নতুন যোগাযোগ যদি বাস্তব আলোচনায় রূপ নেয়, তাহলে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কূটনৈতিক উদ্যোগ আবারও সামনে আসতে পারে। তবে একই সময় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানো এবং মিত্রদের সহযোগিতা নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থান ওয়াশিংটনের এশিয়া নীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করবে। ফলে কিমের সঙ্গে ট্রাম্পের কথোপকথন শেষ পর্যন্ত কতটা কার্যকর কূটনৈতিক উদ্যোগে পরিণত হয়, সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের মধ্যে
সম্প্রতি স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিশরও ভবিষ্যতে যোগ দিতে পারে। কায়রোর সম্ভাব্য অংশগ্রহণকে তিনি সম্ভব বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন চুক্তিটি ভবিষ্যতে আরও দেশের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আল জাজিরা আরবির জনপ্রিয় অনুষ্ঠান আল মোকাবালা দ্য ইন্টারভিউতে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এরদোয়ান এসব কথা বলেন। এতে তিনি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, হরমুজ প্রণালী, সিরিয়া, গাজা, লেবানন, সুদান, লিবিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। এরদোয়ান বলেন, মক্কায় স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তির মূল লক্ষ্য হল কোনো সদস্য রাষ্ট্র বাইরের কোনো হামলার শিকার হলে অন্য সদস্য দেশগুলো ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেয়া। তার ভাষায় এই চুক্তি বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। ভবিষ্যতে মিশরের অংশগ্রহণও চুক্তির সম্প্রসারণের সম্ভাব্য বিকল্পগুলোর একটি। গত শুক্রবার পবিত্র নগরী মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যে কোনো একটির বিরুদ্ধে সশস্ত্র হামলাকে তিন দেশের সবার বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচনা করা হবে। ফলে এটি একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বা কালেকটিভ ডেটারেন্সের কাঠামো তৈরি করেছে। চুক্তির এই ধারা অনেক বিশ্লেষকের কাছে ন্যাটোর আর্টিকেল 5-এর সঙ্গে তুলনীয় মনে হচ্ছে। তবে পাকিস্তানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মক্কা চুক্তিকে ন্যাটোর সমতুল্য হিসেবে দেখা ঠিক হবে না। একই সঙ্গে তারা এটিকে কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে সামরিক জোট হিসেবে ব্যাখ্যা না করার আহ্বান জানিয়েছেন। সাক্ষাৎকারে এরদোয়ান হরমুজ প্রণালী নিয়েও কথা বলেন। তিনি বলেন, প্রণালীটি পুনরায় খুলে দেয়া আঙ্কারার জন্য একটি অগ্রাধিকার। দীর্ঘ সময় এটি বন্ধ থাকা কোনো পক্ষের স্বার্থেই নয়। হরমুজ দিয়ে আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্যিক পরিবহন স্বাভাবিক করা প্রয়োজন বলেও মন্তব্য করেন। মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় কাতারের ভূমিকার প্রশংসা করেন তুর্কি প্রেসিডেন্ট। সিরিয়া প্রসঙ্গে এরদোয়ান বলেন, আঞ্চলিক অস্থিরতার মধ্যে তুরস্ক তার প্রতিবেশীদের একা ছেড়ে যাবে না। সিরিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আঙ্কারা তার সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে। তিনি সিরিয়া সফরের পরিকল্পনার কথাও জানান। একই সঙ্গে সিরিয়ার কুর্দিদের শান্তি ও স্থিতিশীলতায় অংশীদারিত্ব থাকবে বলে মন্তব্য করেন। তুরস্ক অঞ্চল জুড়ে কুর্দি জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি তাদের অধিকার সুরক্ষায় কাজ করবে বলেও জানান তিনি। গাজা নিয়েও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন এরদোয়ান। তিনি বলেন, তুরস্ক গাজাকে একা ছেড়ে যেতে পারে না এবং ফিলিস্তিনি ভূখণ্ডটির জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার চেষ্টা করা হবে। তার মতে, হামাস তাদের প্রতিশ্রুতিগুলো আন্তরিকভাবে বাস্তবায়ন করছে, অন্যদিকে ইসরায়েল এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। লেবানন প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেন, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা আঙ্কারার জন্য গভীর উদ্বেগের বিষয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক তুরস্ক সফরের সময় তিনি লেবাননের যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেছেন বলেও জানান। এরদোয়ানের মতে, সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুদান নিয়েও তুরস্কের অবস্থান পরিষ্কার করেন এরদোয়ান। তিনি বলেন, আঙ্কারা সুদানকে সমর্থন অব্যাহত রাখবে। সুদানের সার্বভৌম কাউন্সিলের প্রধান আব্দুল ফাত্তাহ আল বুরহানের সঙ্গে তার সম্পর্ক ভালো বলেও উল্লেখ করেন তিনি। লিবিয়ার ক্ষেত্রেও তুরস্কের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রয়েছে এবং আঙ্কারা দেশটিকে পরিত্যাগ করবে না বলে জানান। ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের সদস্যপদ নিয়েও এরদোয়ান হতাশা প্রকাশ করেন। তার ভাষ্য, ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে সদস্য হিসেবে গ্রহণ করতে আগ্রহী বলে মনে হচ্ছে না। তবে এখন ইইউ সদস্যপদ তুরস্কের অগ্রাধিকার নয়, বরং তুরস্ককে সদস্য না করলে শেষ পর্যন্ত ইউরোপই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধবিমান পাওয়ার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন এরদোয়ান। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এ বিষয়ে একটি প্রতিশ্রুতি পেয়েছেন এবং এখন সেটি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন। রুশ নির্মিত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর 2019 সালে তুরস্ককে F-35 কর্মসূচি থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের আশঙ্কা ছিল S-400 ব্যবস্থার সঙ্গে F-35-এর প্রযুক্তিগত তথ্য ও স্টেলথ সক্ষমতা ঝুঁকিতে পড়তে পারে। গত মাসে আঙ্কারায় ন্যাটো সম্মেলনের সময় এরদোয়ানের পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেছিলেন, তার প্রশাসন তুরস্কের উপর আরোপিত কাটসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবে এবং F-35 কর্মসূচিতে তুরস্কের ফিরে আসার সম্ভাবনাও রয়েছে। তবে F-35 ইস্যু এখনও পুরোপুরি নিশ্চিত নয়। মার্কিন কংগ্রেসে তুরস্ককে বিমান দেওয়ার বিষয়ে বিরোধিতা রয়েছে। 2020 সালের একটি মার্কিন আইন অনুযায়ী তুরস্ক যতদিন S-400 ব্যবস্থা ধরে রাখবে, ততদিন দেশটিতে F-35 হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। সব মিলিয়ে এরদোয়ানের বক্তব্য থেকে স্পষ্ট, তুরস্ক মধ্যপ্রাচ্যে শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, বরং বৃহত্তর নিরাপত্তা ও প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার দিকে এগিয়ে যাচ্ছে। সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে মক্কা চুক্তিতে মিশর সহ নতুন সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা বাস্তবায়িত হলে এই উদ্যোগের রাজনৈতিক এবং কৌশলগত গুরুত্ব আরও বাড়তে পারে। একই সঙ্গে গাজা, লেবানন, সিরিয়া ও হরমুজ প্রণালী নিয়ে তুরস্কের অবস্থান দেশটির আঞ্চলিক প্রভাব আরও বিস্তারের ইঙ্গিত দিচ্ছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখন একটি
সম্মানজনক প্রস্থান পরিকল্পনা খুঁজছে এবং ইসরায়েলি শাসনের এই অঞ্চলে আর কোনো ভবিষ্যৎ নেই। বুধবার ইরানের শীর্ষ আইন প্রণেতা ইরাক সফরের সময় বাগদাদ বিমানবন্দরে সাংবাদিকদের কাছে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন। গালিবাফ এমন একটি স্থানে বক্তব্য দেন যা ইরান ও ইরাকের সাম্প্রতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2020 সালে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার জেনারেল কাসিম সোলাইমানি এবং ইরাকের জনপ্রিয় মোবিলাইজেশন ফোর্সের উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিস নিহত হন। গালিবাফের ভাষায় ওই স্থান দুই দেশের অভিন্ন ইতিহাস এবং সত্যের পক্ষ ও মিথ্যার পক্ষের সংঘাতের প্রতীক হয়ে আছে। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ওই দুই কমান্ডারকে হত্যা করেছিল কারণ তারা প্রতিরোধ ফ্রন্টের শক্তি ও বিস্তার ঠেকাতে ব্যর্থ হচ্ছিল। তবে সোলাইমানি ও আল মুহান্দিসকে হত্যার মাধ্যমে প্রতিরোধ শক্তিকে দুর্বল করার মার্কিন প্রচেষ্টা সফল হয়নি বলেও দাবি করেন তিনি। গালিবাফ আরও বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির দিকে তাকালেই বোঝা যায় এই সংঘাতে কারা বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের পার্লামেন্টের স্পিকার রমজান যুদ্ধের প্রসঙ্গ তুলে দাবি করেন, ওই যুদ্ধ ইরানি প্রতিরোধের সক্ষমতা ও শক্তি বিশ্বের সামনে তুলে ধরেছে। তার মতে প্রতিরোধের ধারণা এখন আর শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে। গালিবাফ বলেন, সাম্প্রতিক যুদ্ধের পর বিশ্ববাসীর কাছে ইসরায়েলের বাস্তব চেহারা আরও স্পষ্ট হয়েছে। তার দাবি, বিশ্বের বিভিন্ন দেশের জনগণের কাছে ইসরায়েল এখন মানবতার শত্রু হিসেবে পরিচিত হচ্ছে। তিনি বলেন, রমজান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে একটি বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে। তার ভাষায়, নতুন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় বিদেশি ও অতিরিক্ত আঞ্চলিক শক্তিগুলোর হস্তক্ষেপ দ্রুত কমে আসছে। গালিবাফ বিশেষভাবে দাবি করেন, আমেরিকান বাহিনী এখন মধ্যপ্রাচ্য থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি সম্মানজনক প্রস্থান পরিকল্পনা খুঁজছে। একই সঙ্গে তিনি বলেন, ইসরায়েলি শাসনের এই অঞ্চলে আর কোনো ভবিষ্যৎ নেই। ইরানি সংসদের স্পিকারের বক্তব্যে আঞ্চলিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, ইরাক সফরের অন্যতম লক্ষ্য হল নতুন আঞ্চলিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং বিদেশি হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো। ইরান এক্ষেত্রে ইসলামী দেশগুলোর মধ্যে গভীর নিরাপত্তা সহযোগিতা প্রতিষ্ঠায় প্রস্তুত বলেও জানান তিনি। গালিবাফের মতে, নিরাপত্তা সহযোগিতাকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতার সঙ্গে যুক্ত করতে হবে। শুধু সামরিক বা নিরাপত্তা কাঠামো নয়, আঞ্চলিক দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী হলে একটি টেকসই আঞ্চলিক ব্যবস্থা গড়ে উঠতে পারে। তার বক্তব্যে আঞ্চলিক দেশগুলোর নিজেদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং বাইরের শক্তির উপর নির্ভরতা কমানোর আহ্বান স্পষ্ট ছিল। ইরানের এই শীর্ষ নেতা জানান, ইরাক সফরে তিনি দেশটির সরকারি কর্মকর্তা ও পার্লামেন্টের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি কারবালার একটি অনুষ্ঠানেও তিনি যোগ দিয়েছেন। ইরানের বিপ্লবের প্রয়াত সর্বোচ্চ নেতার দাফনের 40 দিন পূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল বলে জানান তিনি। গালিবাফ বলেন, ওই অনুষ্ঠানে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা এবং ইরানের জনগণের পক্ষ থেকে ইরাকি জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইরানে ওই নেতা জানাজা ও দাফন ঘিরে ইরাকের পক্ষ থেকে আয়োজিত বিভিন্ন আনুষ্ঠানিকতার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। ইরান ও ইরাকের সম্পর্কের বিষয়ে গালিবাফ বলেন, দুই দেশের জনগণের বন্ধন ঐতিহাসিক, গভীর এবং অটুট। তিনি এই সম্পর্ককে দুই দেশের শক্তির অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, ইরান ও ইরাকের ভ্রাতৃত্বই তাদের শক্তি। গালিবাফের বক্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো নিয়ে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে তীব্র টানাপোড়েন চলছে। তেহরান দীর্ঘদিন ধরেই আঞ্চলিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরোধিতা করে আসছে। অন্যদিকে ওয়াশিংটন ও তার মিত্ররা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য মার্কিন সামরিক উপস্থিতিকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সম্মানজনক প্রস্থান এবং ইসরায়েলের ভবিষ্যৎ নেই, এই দুই দাবিকে তাই কেবল রাজনৈতিক বক্তব্য হিসেবে নয়, বরং তেহরানের দীর্ঘমেয়াদী আঞ্চলিক কৌশলের অংশ হিসেবেও দেখা হচ্ছে। গালিবাফের বক্তব্যে স্পষ্ট হয়েছে, ইরান এমন একটি মধ্যপ্রাচ্য চায় যেখানে আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিজেরাই পরিচালনা করবে এবং সেখানে যুক্তরাষ্ট্র সহ বাইরের শক্তির প্রভাব কম থাকবে। তবে গালিবাফের এসব দায়িত্ব মূলত ইরানের রাজনৈতিক অবস্থান ও মূল্যায়ন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সত্যি মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক প্রস্থান পরিকল্পনা করছে কিনা কিংবা ইসরায়েলের আঞ্চলিক ভবিষ্যৎ কি হবে তা নির্ধারণ করবে আগামী দিনের কূটনীতি, সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি। তার বক্তব্য অবশ্য ইঙ্গিত দিচ্ছে, তেহরান মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা বাস্তবতাকে নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করছে এবং ইরাককে সেই নতুন আঞ্চলিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।